আসসালামু আলাইকুম। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। যে দলে কিন্তু আমরা চমকের ছড়াছড়ি দেখেছি এবং ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এখানে দেখেছি। এ নিয়ে কিন্তু পরবর্তীতে প্রেস কনফারেন্সে নির্বাচকরা তাদের ব্যাখ্যা দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে কিছু ক্ষেত্রে তাদের ব্যাখ্যা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত ছিল না। এরকমটা আসলে ব্যাখ্যা তারা দিনের পর দিন দিয়ে আসতেছেন। ওই বিষয় নিয়ে কথা বলার আগে যদি তাদের অ্যানাউন্সকৃত স্কোরটার দিকে দেখি সেক্ষেত্রে কিন্তু তারা ১৬ সদস্যের একটা দল ঘোষণা করেছেন। যেখানে ৮ জন ব্যাটসম্যান রয়েছে। ৮ জন ব্যাটসম্যানের মধ্যে কিন্তু লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে। একই সাথে পারভেজ হোসেন ইমন, আ এখানে সৌম্য সরকার, আ তারপরে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত। এর পরবর্তীতে আমরা তাওহিদ হৃদয়কে দেখেছি এবং জাকের আলী, তার সাথে রয়েছে শামীম পাটোয়ারি। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু স্পিনের ডিপার্টমেন্টে রয়েছেন রিশাদ হোসেন। তাকে সঙ্গ দিবেন এখানে তানভীর ইসলাম এবং একই সাথে শেখ মেহেদী। আমরা কিন্তু ৫ জন পেসারকে রেখেছি এই স্কোয়াডটাতে। এখানে কিন্তু মুস্তাফিজ রয়েছে, শরীফুল রয়েছে, হাসান মাহমুদ, তানজিদ হাসান সাকিব এবং ১ম বারের মতো দলে ইনক্লুড করা হয়েছে নাহিদ রানাকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা এই দলটাতে। যেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ, আফিফ হোসেনকে এই স্কোয়াডে রাখা হয়নি। তো তাদের ব্যাখ্যা কিন্তু তারা তাদের মতো করে দিয়েছেন। তবে আমি বলব যে এই স্কোয়াডটাতে কিন্তু আমাদের ওপেনারদের আধিক্যও রেখেছেন তারা। যেখানে কিন্তু টপ অর্ডারে ৫ জন ব্যাটসম্যান খেলবেন। এখানে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, একই সাথে পারভেজ হোসেন এবং একই সাথে হচ্ছে এখানে আমাদের শান্ত। তো ৫ জনে কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যান। তো ৩ টা আ আ তারা হয়তো ২ জন খেলবেন ওপেনিং এ এবং ১ জন খেলবেন হচ্ছে ওয়ান ডাউন এ। তো ৩ টা জায়গার জন্য ৫ জন ব্যাটসম্যানকে রাখার আসলে কতটা যুক্তি রয়েছে সেটা নিয়ে কিন্তু ডাউট থেকেই যাচ্ছে। বিশেষ করে লিটনকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘুরপাক খাচ্ছে। আপনারা সকলেই জানেন যে লিটন কিন্তু এখন ভয়াবহ অফ ফর্মে রয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু তার রান ছিল ০, ৩ এবং ১৪। তো এরকম একজন অফর্মের প্লেয়ারকে আপনি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দিলেন। এর ব্যাখ্যাটা কিন্তু আসলে আমাদের যথেষ্ট মনে হয়নি। এখানে নাজমুল আবেদীন ফাহিম কিন্তু বলেছেন যে আ লিটন হচ্ছে আমাদের অনেক দিনের এক্সপেরিয়েন্স একজন খেলোয়াড় এবং তার মধ্যে যথেষ্ট পটেনশিয়ালিটি রয়েছে। শুধুমাত্র পটেনশিয়ালিটি অথবা প্রতিভাবান হিসেবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করা সম্ভব নয়। তাহলে কিন্তু ওই ট্যালেন্ট হিসেবে মোহাম্মদ আশরাফুলকেও এখন আমরা রেখে দিলেই পারতাম। এজন্য আমার কাছে মনে হয় লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি এখানে আমাদের বিপিএল এর হাইয়েস্ট রান গেটার ছিলেন কিন্তু আমরা সকলে জানি নাঈম শেখ। তো নাঈম শেখকে কি কারণে রাখা হয়নি এর আসলে যথেষ্ট যুক্তি কিন্তু নির্বাচকরা দিতে পারেনি। বলেছেন নাঈম শেখকে আসলে কার জায়গায় নিবো? লিপু ভাই কিন্তু এটা বলেছেন। কিন্তু নাঈম শেখকে কিন্তু এখানে পারভেজ হোসেন ইমন, এখানে লিটন দাস, সৌম্য সরকার যে কারো জায়গায় আপনি নিতে পারতেন। কারণ বিপিএল হচ্ছে বাংলাদেশের স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জায়গা। যেখানে পারফর্ম করাটাই হচ্ছে জাতীয় দলে ঢোকার মোক্ষম জায়গা। তো এই জায়গায় পারফর্ম না করে যখন একজন প্লেয়ার বাদ পড়ে যাবেন তখন কিন্তু তার আসলে বিপিএল এ পারফর্ম করার মন মানসিকতা উঠে যাবে বলে পার্সোনালি আমার কাছে মনে হয়। একই সাথে নাজমুল হোসেন শান্তকে এই টিমে ইনক্লুড করা হয়েছে। নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি বিপিএল এ কিন্তু বরিশাল টিমে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। ২-১ টা ম্যাচ সুযোগ পেয়েছেন এবং নাজমুল হোসেন শান্তর কিন্তু টি-টোয়েন্টির অ্যাপ্রোচটাও যথেষ্ট ভালো না। তো তাকে এই দলে কেন নেওয়া হলো এটা আসলে কোনো যুক্তি খুঁজে পাই না। ওয়ানডে এবং টেস্টে হয়তো নাজমুল হোসেন শান্ত ভালো খেলেন। কিন্তু টি-টোয়েন্টি তে আসলে নাজমুল হোসেন শান্তর বর্তমানের তার ফর্মটা যাচ্ছে না। তো তাকে রাখাটা আসলে কোনোভাবেই আ উচিত হয়নি বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি এখানে কিন্তু আমাদের যথেষ্ট মিডল অর্ডারের ব্যাকআপ আমরা নিয়ে যাইনি। এখানে কিন্তু তাহিদ হৃদয়, আ এখানে জাকের আলী অথবা শামীম হোসেন পাটোয়ারিকে অথবা ৪, ৫, ৬ নম্বরে খেলানো হবে। কিন্তু তাদের একজন যদি অফ ফর্মে চলে যায় অথবা ইনজুরড হয়ে যায় তো তাদের রিপ্লেসমেন্ট এ কাকে খেলানো হবে? এই ব্যাকআপটা কিন্তু নির্বাচকরা নেননি। এখানে কিন্তু ভালো একটা অপশন হতে পারতেন আমাদের মেহেদী হাসান মিরাজ। মিরাজ কিন্তু বিপিএল এ ব্যাট এবং বল হাতে দারুণ পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্য সিরিজ টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। তবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে নির্বাচিত হয় তাকে না রাখা আসলে এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। তো মিরাজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৫ এবং ২৯ ২ টা ভালো কার্যকরী ইনিংস খেলেন ব্যাট হাতে। তো ব্যাটার মিরাজকেও কিন্তু আমরা এখানে নিতে পারতাম। যাই হোক এরপরে রয়েছে রিশাদ হোসেন, আমাদের এখন ১ নাম্বার স্পিনার। এখানে কিন্তু নাসুম আহমেদের পরিবর্তে তানভীর ইসলামকে নেওয়া হয়েছে। নাসুম আহমেদ কিন্তু খুব ভালো বল করেছে আমার কাছে মনে হয় যে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে। তো তাকে কেন হুট করে বাদ দেওয়া হলো? এখানে তানভীর ইসলামকে নেওয়া হয়েছে তবে তাকে যেন দলের সাথে না রেখে অন্তত ম্যাচ খেলানো হয়। তাকে যেন ২-১ টা সিরিজ সুযোগ দেওয়া হয় সেই দৃষ্টি আকর্ষণ করব আমি হচ্ছে এখানে টিম ম্যানেজমেন্টের উপরে।
এখানে আমরা যদি ৫ জন পেসারকে না খেলিয়ে ৪ জন পেসারকে খেলাতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের মেহেদী হাসান, মিরাজকে নেওয়ার ভালো একটা অপরচুনিটি ছিল। আমার কাছে মনে হয় যে পাকিস্তান এবং ইউএই সফরে ৫ জন পেসারকে রাখা আর চাইতে ৪ জনকে যদি রেখে আমরা একটা অলরাউন্ডার বাড়াতাম সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। তবে এখানে কিন্তু লিপু ভাই যে যুক্তিটা দিয়েছেন নাজমুল হোসেন শান্তর বেলায় সেটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তিনি বলেছেন যে নাজমুল হোসেন শান্ত কিন্তু অনেকদিন ধরে আমাদের সাথে আছেন এবং এক্সপেরিয়েন্স একজন প্লেয়ার দরকার ছিল। তো শান্তর বদলে কিন্তু এখানে মিরাজকে নিলে কিন্তু আমাদের টিমটা কিছুটা হলেও ব্যালেন্স হতো। তো আপনাদের কাছে এই টিমটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আর যদি এরকম এনালাইসিস আরো পেতে চান তাহলে কিন্তু লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।